সব ধরনের গণপরিবহনে ভাড়া নিয়ে চরম নৈরাজ্য, ভোগান্তির শিকার যাত্রীরা। চেয়ারম্যান বাড়ির পর ভাড়াটা আমাকে আব্দুল্লাহপুরে ভাড়া দিতে হবে, সেটা যদি আমি রাস্তা যেখানেই নামি না কেন। সিটিং হলে একজনও দাঁড়িয়ে যাবে না, ওরা হরদম দাঁড়িয়ে নিচ্ছে, সেটার কোনো প্রতিকার আছে? যানজটের ক্ষতি পুষিয়ে নিতে চাওয়া হয় বেশি ভাড়া, সাফাই মালিক পক্ষের। যানজটে রিকোয়ারমেন্ট অনুযায়ী ট্রিপ একটা মালিক হয় না, সে দেখা যায় ঘন্টার পর ঘন্টা যানজটে বসে থাকতে হয় তাকে। অনিয়ম ঠেকাতে আরো কার্যকর পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার। সংশ্লিষ্ট অথরিটি আছে, ইভেন মিনিস্ট্রি আছে, সেখানে গোচরীভূত করে একটি সমন্বিত সিদ্ধান্তের দিকে এগিয়ে যাবার সুযোগ কিন্তু আমাদের দিক থেকেও রয়ে গেছে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি মিজানুর রহমান কবির এবং আমি পারমিতা হিম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। দুর্নীতির মামলায় আওয়ামী লীগ নেতা মায়াকে হাইকোর্টে দেয়া খালাসের রায় আপিল বিভাগে বাতিল, নতুন করে শুনানির নির্দেশ। গুলি করে দুজনকে হত্যার কথা ডিবির কাছে স্বীকার এমপি পুত্র রনির। অপরাধী যতই প্রভাবশালী হোক ছাড় পাবে না, মন্তব্য স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর। রাজধানীর রামপুরায় গণধর্ষণের ঘটনায় 2 জনকে গ্রেপ্তার। আশেপাশের অনেকে জানলেও সাহায্যে এগিয়ে আসেনি কেউই, অভিযোগ ধর্ষিতার স্বামীর। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে দেশের বিভিন্ন স্থানে বাড়ছে নদ নদীর পানি, তলিয়ে গেছে বগুড়া, গাইবান্ধ ও জামালপুরের অনেক গ্রাম। এবং চট্টগ্রামে পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের উচ্ছেদ অভিযান শুরু। 6.5 শতাধিক পরিবারকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত জেলা প্রশাসনের। অবৈধভাবে সম্পদ অর্জনের মামলায় ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াকে হাইকোর্টের দেয়া খালাসের রায় বাতিল করে নতুন করে আপিল শুনানির আদেশ দিয়েছেন আপিল বিভাগ। তবে জামিন আবেদন নিয়ে কোর্টের কোনো নির্দেশ না থাকায় আওয়ামী লীগের নেতা জামিনে থাকতে কোনো বাধা নেই বলে জানান দুদকের আইনজীবী খুরশিদ আলম খান। 29 লাখ টাকা অবৈধ সম্পদের মালিক হওয়ার অভিযোগে তত্ত্বাবধায়ক সরকারের আমলে 2007 সালের 13ই জুন আওয়ামী লীগ নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ের বিরুদ্ধে সূত্রপুর থানায় মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন। 8 মাসের মধ্যে মামলার কার্যক্রম শেষ করে সে সময় আত্মগোপনে থাকা অভিযুক্তকে 13 বছরের কারাদণ্ড দেন ঢাকার বিশেষ জজ আদালত। একই সঙ্গে 5 কোটি টাকা জরিমানা এবং 6 কোটি টাকার সম্পদ বাজেয়াপ্ত করারও আদেশ দেন আদালত। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর এই রায়ের বিরুদ্ধে মায়া হাইকোর্টে আপিল করেন এবং জামিন নেন। আপিলের শুনানি শেষে 2010 সালের 27 অক্টোবর বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এবং বিচারপতি গোবিন্দ্রচন্দ্র ঠাকুরের হাইকোর্ট বেঞ্চ বিশেষ জজ আদালতের রায় খারিজ করে মায়াকে খালাস দেন। মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া সাহেব হাইকোর্টে আপিল করেছিলেন, আপিল মঞ্জুর করে ওনাকে খালাস দিয়েছিল, কিন্তু ওই 27 ধারার উপর ইন্ডিপেন্ডেন্ট কোনো ফাইন্ডিংস হাইকোর্ট ডিভিশনের ওখানে ছিল না। আমাদের আবেদন মঞ্জুর করে বিষয়টি নিষ্পত্তি করেছেন এবং মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াকে হাইকোর্ট ডিভিশন যে বেকসুর খালাস দিয়েছেন সেটা বাতিল করে দিয়েছেন। রোববার দুপুরে প্রধান বিচারপতি এস.কে. সিনহার নেতৃত্বে আপিল বিভাগের 3 সদস্যের বেঞ্চ হাইকোর্টের আদেশের বিরুদ্ধে দুদকের লিভ টু আপিল মঞ্জুর করে পুনরায় শুনানির আদেশ দেন। বিশেষ জজ আদালতের এগেইনস্টে তো ওনার আপিল ছিল, এখন সেই আপিলটা পেন্ডিং থাকলো। এখন কি ওনাকে পুনরায় জামিনে যেতে হবে? না, ওনার আমার মনে হয় জামিনের কোনো দরকার নেই, যে জামিনে ছিল উনি সেই জামিনেই থাকবেন। জামিনের ব্যাপারে কিছু বলা নেই, এটা বলাটা অপ্রাসঙ্গিক, কারণ আপিলটা পাঠিয়ে দিয়েছেন হাইকোর্ট ডিভিশনে। দুদকের আইনজীবী জানান, নিয়ম অনুযায়ী হাইকোর্টে মামলাটির আপিল পরিচালিত হওয়ায় বিশেষ জজ আদালতের আদেশ এই মুহূর্তে স্থগিত থাকবে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। সাংসদপুত্র বখতিয়ার আলম রনি রাজধানীর ইস্কাটন এলাকায় 2 জনকে গুলি করে হত্যার কথা গোয়েন্দা পুলিশের কাছে স্বীকার করেছেন। তবে তিনি আদালতে জবানবন্দি দিতে রাজি হননি, আর তাই প্রয়োজনে তাকে আবারও রিমান্ডে আনা হতে পারে বলে জানিয়েছেন গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম। এদিকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন, অপরাধী যেই হোক না কেন ছাড় দেওয়া হবে না। অন্যদিকে উপার্জনক্ষম ব্যক্তিদের হারিয়ে দিশেহারা পরিবারগুলো চেয়ে আছে হত্যার সুষ্ঠু বিচারের দিকে। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট।
বছর 7 আগে নদী ভাঙনে সব হারিয়ে 3 সন্তান আর স্ত্রীকে নিয়ে ঢাকায় এসেছিলেন হাকিমের বাবা। একটু ভালো করে বাঁচার আশায় ছেলেকে দিয়েছিলেন রিকশা চালানোর কাজে। ঘটনার দিন বিকেলবেলা রিকশা নিয়ে বের হওয়ার পর রাত 3টার দিকে খবর আসে গুলিবিদ্ধ হয়েছেন হাকিম। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে দেখেন হাকিম তখনও বেঁচে, ছটফট করছেন যন্ত্রণায়, কিন্তু ভোরের আলো ফোটার আগেই শেষ হয়ে যায় সব। এমপির ছেলে হচ্ছে তাকিয়েছে, এমপির ছেলে দেখে বিচার করবে না, তাই আমার ছেলের অপরাধ কি অপরাধে আমার ছেলেকে মারলে তার বিচার নিব না। এদিকে ঘটনার 2 মাস পর হত্যাকাণ্ডের মূল হোতা সাংসদ পুত্র রনিকে গ্রেপ্তারের পর 2 দফা রিমান্ডে নিলেও এখনও দায় স্বীকার করে জবানবন্দি দেননি তিনি। যদিও গোয়েন্দা কর্মকর্তা বলছেন গুলি ছোড়ার কথা তাদের জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন বখতিয়ার আলম রনি। জিজ্ঞাসাবাদে সে আমাদের কাছে ঘটনার সত্যতা বিভিন্নভাবে বিভিন্ন প্রক্রিয়ায় অস্বীকার করলেও একটা পর্যায়ে মোটামুটি স্বীকার করে, কিন্তু বিজ্ঞ আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি জানায়। আমরা আরো কিছু তথ্য প্রমাণ সংগ্রহ করছি, সেই সাক্ষ্য প্রমাণ সংগ্রহ সাপেক্ষে তাকে পুনরায় আমরা রিমান্ডের জন্য আবেদন করব প্রয়োজন বোধে। রাজধানীতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, অপরাধী যতই প্রভাবশালী হোক না কেন কাউকে ছাড় দেওয়া হবে না। জোড়া খুনের ঘটনায় পুলিশ নিরপেক্ষভাবে তদন্ত করছে বলেও জানান তিনি। মন্ত্রী হোক প্রতিমন্ত্রী হোক, যেই অন্যায় করছেন, যার পুত্ররা অন্যায় করছেন, যার আত্মীয়রা অন্যায় করছেন, সবাইকে আমরা একইভাবে আইনের কাঠগড়ায় নিয়ে যাচ্ছি এবং যথোপযুক্ত ব্যবস্থা আইনের মাধ্যমে তা হচ্ছে। আপনি এগুলো আগেও দেখেছেন, আমরা কেউ কিন্তু ছাড়িনি। দ্বিতীয় দফায় 4 দিনের রিমান্ড শেষে শনিবার আদালতের নির্দেশে রনিকে জেল হাজতে পাঠানো হয়েছে। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। রাজধানীতে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণের ঘটনায় 2 জনকে গ্রেপ্তার করেছে রামপুরা থানা পুলিশ। ঘটনাস্থল রামপুরা উলন রোডে অভিযান চালিয়ে পুলিশ রহমান ও শরীফ নামে 2 জনকে গ্রেপ্তার করে। এদিকে ধর্ষিতা গৃহবধূর স্বামী জানিয়েছেন, এলাকার অনেকের সামনে এই ঘটনা ঘটলেও বাঁচাতে এগিয়ে আসেনি কেউই। রাজধানীর রামপুরার উলনে বাঁশ ও মুলির তৈরি একটি ঘরে ঘটে গণধর্ষণের ঘটনা। শুক্রবার সকালে গৃহকর্মী খালার বাসায় বেড়াতে আসে বছরখানেক আগে বিয়ে হওয়া এক দম্পতি। ধর্ষণের শিকার গৃহবধূর স্বামী জানান, বাড়িওয়ালার ছেলে জামশেদ সহ 10-12 জন বখাটে যুবক স্ত্রীর সাথে তার সম্পর্কের সত্যতা নিয়ে প্রশ্ন তুলে 2 জনকে আলাদা করে ফেলে। স্বামীকে পাশের একটি নির্মাণাধীন ভবনের 4 তলায় আটকে রেখে গৃহবধূর উপর গণধর্ষণ চালায় বখাটেরা। সকাল থেকে বিকেল 4টা পর্যন্ত এ ঘটনা ঘটলেও বাড়ির লোকজনের দাবি কিছুই জানেন না তারা। কেডাকে দেখছি, আমরা তো বাসাতেই না, তখন আমরা ছিলাম না, কে ছিল না ছিল এটা বলতে পারি না। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার মধ্যরাতে ধর্ষিতার স্বামী সহ অভিযান চালিয়ে উলন এলাকা থেকে গ্রেপ্তার করা হয় রহমানকে। অন্যদিকে শরীফুলকে গ্রেপ্তার করা হয় ধর্ষণের সময় নির্মাণাধীন ভবনের যে ঘরে ধর্ষিতার স্বামীকে আটকে রেখে নির্যাতন চালানো হয়েছিল সেখান থেকে। মেয়ে তোর কি হয়, আমি বলে দিছি যে আমার স্ত্রী। তারপরে মনে করেন ওদের সামনে আমার অনেক মাইর মারছে, কেউ আগে আসে নাই, আমাদেরকে মারছে আর ওরা মোবাইল আমার বউরে শুনাইতেছে, মানে মারবে। আর ওইটা আমার মোবাইলে আমার দ্বারে কল দিয়া কই দেখ মারতেছে, মানে আমার বউরে ও বলতেছে তোমার বাঁচানোর জন্য আমি এটি লাজি হয়েছি। আমরা তো এই জায়গায় নতুন আইছি, নাম জানি না, কিন্তু 10-12 জন ছিল এটা শিওর। আমরা দেখছি, দেখলে সব চিনি। আনছে 2 জন দেখতে চিনছি। ঘটনার সময় ধর্ষিতার খালা শাশুড়িকেও আটকে রাখে বখাটেরা। অন্যদিকে ফোন করে মামা শ্বশুরের কাছে দাবি করা হয় মুক্তিপণ। আমার বাথরুমের ভিতর আটকে লাগছে আর বাগিনার 4 তলার ভিতর আটকে লাগছে। আর ওই যে বাগিনার বোর্ড আছে না, ওইটা মানে আমার রুমের ভিতরেই ছিল। ওগুলা করার জন্য মানে নাটকটা সাজাইছে, আবার 20,000 টাকাও চাইছে আমার কাছে। আমার বাগিনার মোবাইল এই যে বাড়িওয়ালার পোলাটা বলছে এই বেটা টাকা তাড়াতাড়ি পাঠাচ্ছে নাকি, ভাই আমার মানে না, আমার মামার টাকা পাঠাবো। এই সিলেনে টুলেনে হই না, লাস্টে আপনি আমার ওয়াইফের সাথে কথা বলেন, আমার ওয়াইফের কাপড় বেচে আমি 4,000 টাকা পাঠাইছি চট্টগ্রাম থেকে। এই ঘটনার বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দিতে রাজি হয়নি রামপুরা থানা পুলিশ। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দেশের বিভিন্ন স্থানে নদ নদীতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এছাড়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে ইতোমধ্যে পানির নিচে তলিয়ে গেছে বগুড়ার সারিয়াকান্দি, গাইবান্ধা ও জামালপুরের অনেক গ্রাম। এতে পানিবন্দী হয়ে রয়েছে লক্ষাধিক মানুষ। এসব এলাকায় দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
কুড়িগ্রামের ধরলা নদীতে পানি কমতে শুরু করলেও ব্রহ্মপুত্র ও দুধকুমার নদ এবং তিস্তা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এখনো তলিয়ে রয়েছে জেলার সদর, উলিপুর ও চিলমারী উপজেলার শতাধিক গ্রাম। অনেকেই আশ্রয় নিয়েছেন নৌকার উপর। একদিকে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট, অন্যদিকে পয়ঃনিষ্কাশন সমস্যায় দুর্বিষহ হয়ে উঠেছে বন্যা দুর্গত মানুষের জীবন। নৌকায় আসি, ঘর দুয়ারে পানি, অনেক পানি, বাচ্চা কাছে না, ঘরে থাকতে পারি না। আমরা দেখাই ঘর বাইরে পানি, ঘর বাইরে থেকে কামড়া দিতে পারতেছি না, খুব কষ্টে আছে। সকাল থেকে মনে করেন যে পানি ছাড়া আছি, নদীর পানি তো খাওয়া যায় না। বগুড়ার সারিয়াকান্দিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে প্লাবিত 15টি গ্রামে এখন খাবার ও বিশুদ্ধ পানির সংকট। ঘরবাড়ি তলিয়ে যাওয়ায় অনেকেই অবস্থান নিয়েছেন খোলা আকাশের নিচে। এদিকে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় নতুন করে প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে অনেক এলাকা। চতুর্দিকে পানি, কোন দিকে যাওয়া যায় না, সেরকম আমার খোঁজ খবর নেই না। আমরা কি খাই, কি বাসি, কি খাই, আর কলেজে পানি খামো, সে কলটা ডুবে গেছে। ব্রিজ কালভার্ট ভেঙে যাচ্ছে, রাস্তার উপর পানি উঠতেছে, মানুষের জীবন যাপন করার খুবই অসুবিধা যাচ্ছে। আগামী 2-1 দিনের মধ্যে এটা হ্রাস পাবে এবং তখন আমরা এই মেরামত কাজটা দ্রুত সম্পন্ন করে ফেলব। এদিকে গত কয়েকদিন ধরে অস্বাভাবিক হারে বাড়ছে ঘাঘর, তিস্তা ও করতোয়া নদীর গাইবান্ধ ধ্বংসের পানি প্রবাহ। রোববারও ব্রহ্মপুত্র নদীর ফুলছড়ি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হয়। পাহাড়ি ঢলের কারণে জামালপুরের যমুনার বাহাদুরাবাদ পয়েন্টে পানি এখনো বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এরই মধ্যে প্লাবিত হয়েছে ইসলামপুর ও দেওয়ানগঞ্জের 11টি ইউনিয়নের শতাধিক গ্রাম। এছাড়া সুনামগঞ্জ ও নীলফামারীর ওপর দিয়ে বয়ে চলা নদ নদীগুলোতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এতে আতঙ্কে দিন পার করছেন এসব এলাকার কয়েক লাখ মানুষ। ফাহমিদা মৌটুসী, সময় সংবাদ। বর্ষা মৌসুম আসতে না আসতেই বন্দরনগরী চট্টগ্রামে শুরু হয়েছে পাহাড়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাসকারীদের উচ্ছেদ কার্যক্রম। পাহাড় ধসে প্রাণহানি ঠেকাতে দুপুরে মতিঝর্ণা পাহাড়ে উচ্ছেদ অভিযানের নামে জেলা প্রশাসন। তবে হঠাৎ করে অভিযান শুরু করায় আবাসন নিয়ে বিপাকে পড়েছেন পাহাড়ে বসবাসরত স্বল্প আয়ের মানুষ। বিস্তারিত জানাচ্ছেন ফেরদৌস লিপি। বছরের পুরো সময় নিশ্চুপ থাকলেও বর্ষা এলে শুরু হয় পাহাড়ে এইসব বাসিন্দাদের নিয়ে প্রশাসনের তোড়জোড়। এবারও এর ব্যতিক্রম হচ্ছে না। মঙ্গলবার দুপুরে নগরীর লালখান বাজার এলাকার মতিঝর্ণা পাহাড় থেকে উচ্ছেদ শুরু করে জেলা প্রশাসন। পুলিশের সহায়তায় পরিচালিত এই অভিযানে কয়েকশো পরিবারকে সেখান থেকে উচ্ছেদ করা হয়। অবশ্য এবার পাহাড় থেকে সরে যাওয়ার জন্য 8 জুন পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছিল। সবাইকে এর মধ্যে নোটিশও দেওয়া হয়েছে, মাইকিং করা হয়েছে, সবাইকে বলা হয়েছে, সতর্ক করা হয়েছে যে আপনারা নিরাপদ দূরত্বে সরে যান। সেই রকম এখন যারা তারপরও সরে যাচ্ছে না, তাদের নিজের রিস্ক নিয়ে, জীবনের রিস্ক নিয়ে থাকতেছে, তাদেরকে শুধু আমরা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করে তাদের সরে যাওয়ার জন্য আমরা উদ্যোগ নিচ্ছি আর কি। মূলত নিম্ন আয়ের লোকজনই ঝুঁকিপূর্ণ অবস্থায় এসব পাহাড়ে বসবাস করে। উচ্ছেদের আগে নোটিশ না দেওয়ার অভিযোগ করেন তারা। আমাদের কেউ নাই, আমি ছোট বাচ্চা কাচ্চা নিয়ে ঘর ভাড়া কম পাইবো, তো অন্যের দিকে গেলে ঘর ভাড়া বেশি দিতে পারবো না। আমার বয়স যতটুকু, আমি এতটুকু এখানে ছিলাম। এখানে থাকি আমি দেখি না যে আমার এই পাহাড় ভাঙছে না, আমার একটা মানুষ মারা যাচ্ছে, সেই জন্য আমি এখানে থাকি। আপনারা উদামিশা আইয়ার এনে বাংলা শুরু করছেন। আমাদের কেউ সরে যেতে বলে না, কোনো নোটিশ দেয় নাই, আমাদের দেখা। চট্টগ্রামের পাহাড় ব্যবস্থাপনা কমিটির সরকারি বেসরকারি মালিকানাধীন ঝুঁকিপূর্ণ 11টি পাহাড় চিহ্নিত করেছে, যেখানে 666টি পরিবার বসবাস করছে। পর্যায়ক্রমে সবগুলো পরিবারকে পাহাড় থেকে উচ্ছেদ করা হবে বলে জানিয়েছে জেলা প্রশাসনের কর্মকর্তারা। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। সন্ধ্যায় সময় আরো থাকছে। ড্র হলো বাংলাদেশ ভারতের ফতুল্লা টেস্ট। বৃষ্টির আধিপত্যে পুরো ম্যাচে খেলা হয়েছে মাত্র 7 সেশন। সাদা পোশাকে 13তম ড্রয়ের স্বাদ পেল টাইগাররা। শুধুমাত্র বিত্তশালীর বাহন ট্যাক্সি ক্যাব ছাড়া রিক্সা থেকে শুরু করে বাস, সকল গণপরিবহনে দীর্ঘদিন ধরে চলছে ভাড়ার নৈরাজ্য। এতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন রাজধানীবাসী। মালিকপক্ষের দাবি, দীর্ঘ যানজটের ট্রিপ কমে যাওয়ায় ক্ষতি পুষিয়ে নিতে বেশি ভাড়া আদায় করছে কেউ কেউ। অন্যদিকে গণপরিবহন ব্যবস্থায় সরকারের নজরদারির অভাবে এমনটা হচ্ছে বলে অভিযোগ করেছেন যাত্রীরা। তবে সমস্যা সমাধানে নিয়মিত অভিযান পরিচালনার কথা জানিয়েছে বিআরটিএ ও পুলিশ। শফিক মোহাম্মদের রিপোর্ট। এমনিতে বাসে যাইতে পারতেছি না, একটু কম নাও। এভাবেই ভাড়া নির্ধারণের দর কষাকষিতে প্রতিদিনই হেরে যান যাত্রী। সকাল বিকাল অফিসে আসা যাওয়ার পথে দুপুরে কড়া রোদ অথবা বৃষ্টিতে সমান দূরত্বে ভিন্ন ভিন্ন ভাড়া দাবি করেন এর চালক। 1960 সালে নির্ধারণের পর 62 এবং 74 সালে কেবল দুবার রিক্সা ভাড়া হালনাগাদ করে সিটি কর্পোরেশন।
আরেক গণপরিবহন সিএনজি অটোরিকশা ও ওর ড্রাইভারদের অত্যাচারেও অতিষ্ঠ নগরবাসী। সিএনজি তো একটু সুযোগ পাইলে বাসা ভাড়া বেশি নেয়, 200-250 এরকম। অন্যদিকে অবৈধ সিটিং সার্ভিসের কারণে বাসেই উঠতে পারেন না সাধারণ যাত্রীরা। ফার্মগেটে যাওয়া যাবে? আরে দিব, কত ভাড়া দিব? এই ভাড়ার দাবি শেওড়াপাড়া থেকে ফার্মগেটের, অথচ মিরপুর 12 থেকে বিআরটিএ নির্ধারিত মিনিবাসের ভাড়া 8 টাকা 48 পয়সা। আবার ফার্মগেটের পর যে কোনো স্থানের জন্য ভাড়া আদায় করা হয় 25 থেকে 30 টাকা। কিলোমিটার মেপে ভাড়া আদায় করার কথা থাকলেও মধ্যবর্তী এবং শেষ স্টপেজকে গন্তব্যস্থান ধরে বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে সাধারণ যাত্রীদের কাছে। চেয়ারম্যান বাড়ির পর ভাড়াটা আমাকে আব্দুল্লাহপুরে ভাড়া দিতে হবে, সেটা যদি আমি রাস্তা যেখানেই নামি ভাড়া দিবেন না, শ্রমিক শ্রেণীর লোকের হাতে হ্যারাসমেন্ট হতে হবে। তবে যানজটে ক্ষতি পুষিয়ে নিতে বেশি ভাড়া চাওয়া হয় এমন দাবি মালিক পক্ষের। যানজটে রিকোয়ারমেন্ট অনুযায়ী ট্রিপ একটা মালিক হয় না, সে দেখা যায় ঘন্টার পর ঘন্টা যানজটে বসে থাকতে হয় তাকে। এসব অনিয়ম ঠেকাতে আরো কার্যকর পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার করল বিআরটিএ ও ট্রাফিক। গোপালপুরে যে ম্যাজিস্ট্রেট আছে এগুলো এই বিষয়ে প্রতিদিনই বেশ কিছু টাকা ফাইন আদায় করতেছে এবং সরকারি কাছে জমা দিচ্ছে। সংশ্লিষ্ট অথরিটি আছে, ইভেন মিনিস্ট্রি আছে, সেখানে গোচরীভূত করে একটি সমন্বিত সিদ্ধান্তের দিকে এগিয়ে যাবার সুযোগ কিন্তু আমাদের দিক থেকেও রয়ে গেছে। ভাড়া আদায়ে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কর্তৃপক্ষের সম্মিলিত উদ্যোগের দাবি জানিয়েছেন সাধারণ যাত্রীরা। শফিক মোহাম্মদ, সময় সংবাদ, ঢাকা। আগামী জুলাই থেকেই নতুন শ্রম আইন বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ। বাংলাদেশ সফররত নেদারল্যান্ডের বৈদেশিক বাণিজ্য উন্নয়ন সহযোগিতা বিষয়ক মন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। এ সময় নেদারল্যান্ডের মন্ত্রী রানা প্লাজা পরবর্তী সংকট উত্তরণে বাংলাদেশের তৈরি পোশাক খাতের প্রশংসা করেন। তিনি আন্তর্জাতিক বাজারে দেশের তৈরি পোশাকের মূল্য বৃদ্ধির জন্য কাজ করারও আশ্বাস দেন। এ সময় বাণিজ্যমন্ত্রী বলেন, সোশ্যাল অডিটের নামে কোনো বিদেশি প্রতিষ্ঠান যেন দেশের তৈরি পোশাক খাতে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে না পারে সে ব্যাপারেও কথা হয়েছে। সোশ্যাল অডিটের নামে আননেসেসারি যাতে কোনো বাধার সৃষ্টি করা না হয়। অ্যাকর্ড অ্যালায়েন্স আমাদের কারখানা পরিদর্শন করবে, ঠিক আছে ঠিক নাই, এবং অন্যান্য অভ্যন্তরীণ ব্যাপারে তাদের হস্তক্ষেপ করার কোনো অধিকার নেই। উই হ্যাভ অ্যামেন্ডেড আওয়ার লেভেল ল ইন দি ফ্লোর অফ দি হাউস, ইন দি পার্লামেন্ট, কিন্তু আমাদের রুলটা করতে দেরি হয়েছে। কিছুদিন আগে, সপ্তাহ দুয়েক আগে আমরা সেই রুল করে ফেলেছি, এখন আইন মন্ত্রণালয়ে গিয়েছে এবং আমরা আশ্বস্ত করেছি যে জুলাই মাসের মধ্যে আমাদের এই রুল বাস্তবায়িত হবে। 2017 সালের মধ্যে দেশের সব ইউনিয়ন অপটিক্যাল ফাইবার সংযোগের আওতায় আসবে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলক। বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ আইসিটি এক্সপো 2015 উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। বর্তমান সরকার ইতিমধ্যেই তথ্য প্রযুক্তি খাতের প্রমোশনের জন্য 2024 সাল পর্যন্ত আইটি এবং আইটিএস পণ্য ও সেবার উপরে কর অবকাশ প্রদান করেছে। তাই হার্ডওয়্যার শিল্পে বিনিয়োগ ও এই খাতের উন্নয়নের দিকেও আমরা মনোযোগ দিতে চাই, আর সেই উদ্দেশ্য নিয়ে আমাদের এবারের আয়োজন। আমাদের লক্ষ্য একটাই, আমরা আমদানিকারক দেশ থেকে প্রস্তুতকারক দেশে বাংলাদেশকে আমরা ট্রান্সফর্ম করতে চাই। 71-এ মানবতাবিরোধী অপরাধের মামলায় পটুয়াখালীর ফোরকান মল্লিকের বিরুদ্ধে রায় ঘোষণার জন্য অপেক্ষমান রেখেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। এর আগে সকালে আসামি পক্ষের আইনজীবী আব্দুস সালাম যুক্তিতর্ক উপস্থাপন করেন। গত 28 মে থেকে 1 জুন পর্যন্ত ফোরকানের বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন করেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর মুখলেসুর রহমান বাদল। উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে মামলাটির রায় অপেক্ষমান রাখেন বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল। আদেশ শেষে প্রসিকিউটর মুখলেসুর রহমান বাদল বলেন, ফোরকানের বিরুদ্ধে 71-এ হত্যা, ধর্ষণ এবং ধর্মান্তরিত করা সহ মানবতাবিরোধী 5টি অপরাধের চার্জ গঠন করা হয়েছে। জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাখাওয়াত হোসেন সহ 12 জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের 5টি অভিযোগ চূড়ান্ত করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। তাদের বিরুদ্ধে 1971 সালে যশোরের কয়েকটি এলাকায় ধর্ষণ, হত্যা ও নির্যাতনের প্রাথমিক প্রমাণ পেয়েছে তদন্তকারী দল। 12 জন অভিযুক্তের মধ্যে সাখাওয়াত সহ 4 জন গ্রেপ্তার ও 8 জন পলাতক রয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সমন্বয়ক হান্নান খান জানান, আগামী 2-1 দিনের মধ্যে তদন্ত রিপোর্ট প্রসিকিউশনে দাখিল করা হবে। চট্টগ্রামে নার্সিং ইনস্টিটিউটের সহকারী পরিচালক
অঞ্জলি দেবীর হত্যার সঙ্গে জড়িত সন্দেহে মোহাম্মদ রেজা নামে একজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। আটককৃত রেজা জঙ্গি দলের সদস্য বলে পুলিশের ধারণা। গোপন সংবাদের ভিত্তিতে সকালে নগরের জেইসি মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গোয়েন্দা পুলিশ আরও জানায়, শিক্ষার্থীদের হিজাব পরা নিয়ে মন্তব্য করায় জঙ্গি সদস্যরা অঞ্জলিকে হত্যা করেছে বলে প্রথম থেকেই ধারণা করা হচ্ছিল। আর এই হত্যাকাণ্ডের পর থেকেই রেজা সন্দেহের তালিকায় থাকায় তাকে ধরারও চেষ্টা করা হচ্ছিল, কারণ তার ফেসবুক সহ নানা সামাজিক মাধ্যমে অঞ্জলি হত্যা সংক্রান্ত তথ্য আগেই পেয়েছিল পুলিশ। গত 10 জানুয়ারি সকালে নগরীর চকবাজার এলাকার বাসা থেকে বের হয়ে নার্সিং ইনস্টিটিউটে যাওয়ার পথে 4 জন মুখোশধারী তাকে কুপিয়ে হত্যা করে। এই ঘটনায় চকবাজার থানায় একটি হত্যা মামলা করা হয়। অভিযুক্ত রেজা পটিয়া মাদ্রাসায় ভূমি কর্মকর্তা হিসেবে চাকরি করলেও উগ্রবাদী তৎপরতার কারণে সেখান থেকে তাকে চাকরিচ্যুত করা হয়েছিল। মানব পাচার রোধে বাংলাদেশ ও মিয়ানমার একসঙ্গে কাজ করবে বলে জানিয়েছেন বিজিবির অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ হাবিবুল করিম। বিকেলে কক্সবাজারে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ও মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ বিজিপির রিজন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক শেষে একথা জানান তিনি। হোটেল ওশান প্যারাডাইজে বেলা 11টায় বৈঠক শুরু হয়। এতে বিজিবির 23 সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দক্ষিণ পূর্ব রিজিয়নের কমান্ডার ও অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ হাবিবুল করিম। অন্যদিকে মিয়ানমারের 17 সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিজিপির রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল থিন কোকো। বৈঠকে দ্বিপাক্ষিক বিভিন্ন সমস্যা ও স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন হাবিবুল করিম। রাঙামাটিতে দুর্বৃত্তদের গুলিতে 3 জন নিহত হয়েছে, বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ। সকালে লংদু উপজেলার ভাইবোন ছড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন অমিত চাকমা যুদ্ধমণি, সুজয় চাকমা ও সুমন চাকমা। তাদের 3 জনকে নিজেদের কর্মী বলে দাবি করেছে ইউপিডিএফ। সংগঠনটির মুখপাত্র মাইকেল চাকমা জানান, ভাইবোন ছড়া এলাকায় একটি বাড়িতে অবস্থান করছিল ওই 3 ব্যক্তি। হঠাৎ করেই সকালে জেএসএস সমর্থিত কয়েকজন ঘরে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি ছুড়লে ঘটনাস্থলেই নিহত হন তারা। এদিকে এই হত্যাকাণ্ডের দায় অস্বীকার করেছে সন্তুল আর্মা সমর্থিত জেএসএস গ্রুপ। তবে ওই এলাকায় গোলাগুলির কথা স্বীকার করে হতাহতের বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ। একুশে পদকপ্রাপ্ত প্রবীণ সাংবাদিক এবং বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের চেয়ারম্যান হাবিবুর রহমান মিলনের প্রথম জানাজা জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়েছে। গতকাল দিবাগত রাত 3টায় রাজধানীর ল্যাবেড হাসপাতালে ইন্তেকাল করেন তিনি। তার বয়স হয়েছিল 77 বছর। দীর্ঘদিন ধরে হাবিবুর রহমান কিডনি ও জন্ডিস সহ নানা জটিলতায় ভুগছিলেন। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে গত 2 জুন রাজধানীর ল্যাবেড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই গত রাত 3টায় তিনি মারা যান। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে নিহতের প্রথম জানাজায় উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ও আওয়ামী লীগের প্রচার সম্পাদক ডক্টর হাসান মাহমুদ। এছাড়াও সাংবাদিক, শিক্ষাবিদ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জানাজায় অংশ নেন। আগামীকাল মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে বলে জানা গেছে। আপনাদের জন্য যারা যে এখানে তার পাকিস্তান আমল, বাংলাদেশ আমল, 2 আমলে উনার কলমের মধ্য দিয়ে উনি গণতন্ত্রের পক্ষে, জাতীয়তাবাদী আন্দোলনের পক্ষে, স্বাধীনতার পক্ষে উনি নিষ্ঠার সঙ্গে দৃঢ় ভূমিকা পালন করেছেন। সকলকে সে ভালোবাসতেন, কারোর সম্পর্কে কোনো খারাপ কথা বলতেন না। আর সবচেয়ে বড় কথা, তিনি হৃদয়ের সঙ্গে যে আত্মার আত্মীয়তা, সে সম্পর্ক তিনি স্থাপন করতে পারতেন। তার মৃত্যুতে আমাদের সাংবাদিকতার একটা মুরব্বীদের জায়গায় একটা বড় শূন্যতার সৃষ্টি হলো। আমরা যারা সাংবাদিকতা করি, আমরা আমাদের সামনে যারা পথিকৃত, এইরকম একটা বড় পথিকৃত হারিয়ে আগামী মাসের মাঝামাঝি সময়ে আফগানিস্তান সীমান্তের কাছে তালেবান জঙ্গিদের ঘাঁটি উচ্ছেদে বড় ধরনের অভিযান চালানোর পরিকল্পনা করছে পাকিস্তান সরকার। এই অভিযানের মধ্য দিয়েই পাক আফগান সীমান্তে জারপে আজব নামের সামরিক অভিযানের আনুষ্ঠানিক ইতি টানা হতে পারে। রোববার পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র মেজর জেনারেল অসীম বাজওয়ারের বরাত দিয়ে এই তথ্য জানায় সংবাদ মাধ্যম ডন। গত 1 বছরে সামরিক বাহিনীর জঙ্গি বিরোধী অভিযানে প্রায় 3000 সন্দেহভাজন জঙ্গি নিহত হয়। পাশাপাশি জঙ্গিদের পাল্টা হামলায় প্রাণ হারায় 350 সেনা সদস্য। উত্তর ওয়াজিরিস্তান ও আশপাশের পাক আফগান সীমান্তে পাকিস্তানের সেনাবাহিনী ও তালেবানের মধ্যে চলমান সংঘাতে প্রায় 10 লাখ মানুষ শরণার্থী হয়েছেন।
मुकम्मल कर लिए हैं। रजिस्ट्रेशन के लिए बन्नू में मरकज कायम किया गया है। हुई थी, आप देखिएगा इसको सर। বাংলাদেশ ভারত টেস্ট সিরিজ প্রসঙ্গ। বৃষ্টির আধিপত্যে শেষ পর্যন্ত ড্র হলো বাংলাদেশ ভারতের ফতুল্লা টেস্ট। পুরো ম্যাচে 15 সেশনের মধ্যে খেলা হয়েছে মাত্র 7 সেশন, আর এতে সাদা পোশাকে 13তম জয়ের স্বাদ পেল টাইগাররা। এর আগে বেরসিক বৃষ্টির কবলে থাকা টেস্টের পঞ্চম ও শেষ দিনে 256 রানে অল আউট হয় বাংলাদেশ। ফলো অনে পড়া টাইগাররা দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে 23 রান করলে দু দলের অধিনায়ক ড্র মেনে নেন। গেল কয়েকদিনে ফতুল্লা টেস্টের আলোচনার নাম বৃষ্টি, যার ধারাবাহিকতায় আধিপত্য ছিল পঞ্চম ও শেষ দিনেও। তাই এদিনেও খেলা হয়নি প্রথম 3 ঘন্টা। এরপর সূর্য হাসলে খেলা শুরু হলেও হাসাতে পারেনি স্টেডিয়ামে আসা হাজারখানেক টাইগার সমর্থকদের। দিনের তৃতীয় ওভারে ধৈর্যহারা সাকিবকে ফিরিয়ে দেন রবিচন্দ্র অশ্বিন। এরপর সৌম্য আর ইমরুল মিলে কিছুটা ওয়ানডে মেজাজে ব্যাটিং, তাতে বিনোদন ভালোই পেল গ্যালারির দর্শকরা। কিন্তু সেঞ্চুরির ইঙ্গিত দিয়েও দারুণ খেলতে থাকা ইমরুলের হঠাৎ এমন শট বলে দিচ্ছিল তিনি 72 রানে কতটা তুষ্ট। কি বা শিখবে দলের নতুন সদস্যরা? 37 রানে প্যাভিলিয়নের পথ ধরেন সৌম্য। আর ব্যাটিং এ ধারাবাহিকভাবে ব্যর্থ শুভাগত উইকেট ছাড়া হলে 219 রানের 7 উইকেট হারিয়ে বাংলাদেশকে চোখ রাঙায় ফলোয়ান। কারণ 263 রান করতে হতো এই লজ্জা এড়াতে। কিন্তু ডেব্যুটান লিটন দাসের ব্যাটিং উইকেটের চারপাশে রানের ছটা যেমন মুগ্ধ করলো, ঠিক তেমনি খানিকের জন্য দগ্ধ করলো ভারতীয় বোলারদের। তবে আগমনী বার্তা দেওয়া লিটন 44 রানে অশ্বিনের ক্যারিয়ারে দশমবারের মতো 5 উইকেটের শিকারে পরিণত হলে সময়ের ব্যবধানে ভারতের বিপক্ষে অষ্টম টেস্টে এসে চতুর্থবারের মতো সেই লজ্জার ফলোয়ান। ফতুল্লা টেস্টের তখনও বাকি 30 ওভার। প্রথম ইনিংসে ছন্ন ছাড়া ব্যাটিং এর পর তখন সংখ্যা জেগেছিল হারের, কিন্তু দ্বিতীয়বার ব্যাট করতে নেমে এবার সাবধানী তামিম ও ইমরুল। আকাশে মেঘের আনাগোনা থাকলেও উইকেট পড়েনি, আর বাংলাদেশও অনাকাঙ্ক্ষিতভাবে হারেনি। বিরাট কোহলির জয়ের স্বপ্ন তাই হার মানল ওই বৃষ্টির কাছে। সেই সাথে ভারতও নেমে গেল টেস্ট র্যাঙ্কিং এর নিচের দিকে। 5 দিনে খেলা হওয়ার কথা ছিল 450, সেখানে খেলা হয়েছে 184 ওভার, অর্থাৎ 2 দিন। আর এই স্বল্প সময়ে নাকি বাংলাদেশ হারের সংখ্যায় পড়েছিল। এমন অবস্থায় প্রশ্ন উঠেছে, ওয়ানডে ক্রিকেটের তুলনায় বাংলাদেশ এখনো টেস্টে অনেক পিছিয়ে। খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম থেকে হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, নারায়ণগঞ্জ, ফতুল্লা। সন্ধ্যার সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। দুর্নীতির মামলায় আওয়ামী লীগ নেতা মায়াকে হাইকোর্টে দেয়া খালাসের রায় আপিল বিভাগে বাতিল, নতুন করে শুনানির নির্দেশ। গুলি করে দুজনকে হত্যার কথা ডিবির কাছে স্বীকার এমপি পুত্র রনির। অপরাধী যতই প্রভাবশালী হোক ছাড় পাবে না, মন্তব্য স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর। রাজধানীর রামপুরায় গণধর্ষণের ঘটনায় 2 জনকে গ্রেপ্তার। আশেপাশের অনেকে জানলেও সাহায্যে এগিয়ে আসেনি কেউই, অভিযোগ ধর্ষিতার স্বামীর। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে দেশের বিভিন্ন স্থানে বাড়ছে নদ নদীর পানি। তলিয়ে গেছে বগুড়া, গাইবান্ধা ও জামালপুরের অনেক গ্রাম। এবং চট্টগ্রামে পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের উচ্ছেদ অভিযান শুরু। 6.5 শতাধিক পরিবারকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত জেলা প্রশাসনের। এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.টিভি। সঙ্গে থাকুন সময়।